নমস্কার, আর্যাবর্ত নিউজে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভোটের আগে থেকেই আমরা কিন্তু শুনে আসছি যে বিজেপি বহিরাগত দল এবং সেই সঙ্গে বাঙালির স্বার্থ সেটাকে নাকি বিজেপিরা বোঝে না। বিজেপি বাঙালি বিরোধী একটি দল। এখন যে প্রশ্নটা উঠে আসছে সেটি হচ্ছে, বিজেপি সত্যিই কি বাঙালি বিরোধী দল? বিজেপি সত্যিই কি বহিরাগত একটি পার্টি? দেখুন আজকের ভিডিওতে সেই বিষয়টাকেই আজকে কিন্তু খোলসা করব। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু বহিরাগত পার্টি নয়। বিজেপি কিন্তু মূলত বাঙালি আনার মধ্যে থেকেই জন্মেছিল। সুতরাং বাঙালি আনা যেটা কিন্তু বিজেপির অভ্যন্তরেই আছে। যাই হোক, বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে যারা যারা ভিডিওটিকে দেখছেন সকলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু চ্যানেলটি আপনাদের জন্যই এবং সেই সঙ্গে মূলত এই একটি মাত্র চ্যানেল যা ভারতীয়দের কথা বলে, ভারতবাসীর কথা বলে, বাঙালির কথা বলে। যাই হোক, মূল আলোচনা শুরু করব। শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিজেপির আঁতুড় ঘর, যে আঁতুড় ঘর কিন্তু বাংলা। যদিও কথাটা শুনে অনেকেই হয়তো অবাক হবেন, যদিও অবাক হওয়ার মতনই বিষয়। বিজেপির আঁতুড় ঘর কিন্তু বাংলা। দেখুন 1901 সালের মূলত 6 জুলাই তারিখে কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্ম হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির, এবং সেই শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেই কিন্তু গঠিত হয়েছিল বিজেপি। যদিও সেই সময়ে কিন্তু বিজেপি নাম ছিল না, নাম ছিল জনসংঘ পার্টি। এখন বিষয় হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যক্তিটি কে, যাকে নিয়ে এত কিছু হচ্ছে, যাকে নিয়ে মূলত তোলপাড় হচ্ছে বাংলা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যক্তিটি কে? ব্যক্তি হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান, অর্থাৎ সেই স্যার আশুতোষ মুখার্জি, যাকে একটা সময়ে বলা হতো বাংলার বাঘ। বিশেষ করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কিন্তু আশুতোষ মুখার্জি শিক্ষার যে আলো জ্বেলেছিলেন, সেই আলোরই উত্তরাধিকারী যিনি কিন্তু ছিলেন শ্যামাপ্রসাদ। বিশেষ করে পিতার মহান আদর্শ এবং সেই সঙ্গে মায়ের অকুণ্ঠ স্নেহ, দুইয়ের মেলবন্ধনেই কিন্তু সৃষ্টি হয়েছিল শ্যামাপ্রসাদের জীবন, এবং সেই সঙ্গে শুরু হয়েছিল শ্যামাপ্রসাদের জয় যাত্রা। যদিও এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের শিক্ষা জীবন সেটা কিন্তু এক বিস্ময়কর এবং সেই সঙ্গে উজ্জ্বল মেধার একটি গল্প। 1921 সাল, যে সময়ে মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ইংরেজিতে স্নাতক হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং সেই সঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়েই কিন্তু সেই সময়ে স্নাতক হন, এবং সেই স্নাতক হওয়ার পরে আইন পড়ার জন্য কিন্তু মূলত 1924 সালে বিদেশে রওনা হন, এবং সেখান থেকে বার অ্যাট ল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরে আসেন। মাত্র 23 বছর বয়সেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটর হিসাবে নিযুক্ত হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ভাবতে পারছেন 1934 সালে মাত্র 33 বছর বয়সে শ্যামাপ্রসাদ কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে স্বীকৃতি লাভ, যেটা কিন্তু একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জিরই ছিল। পিতার প্রতিষ্ঠিত এই মহান শিক্ষা প্রতিষ্ঠানকে আরো উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ। বাংলা মাধ্যমে উচ্চ শিক্ষার প্রচলনে শ্যামাপ্রসাদের অবদান যা ছিল কিন্তু অবিস্মরণীয়, এবং সেই সঙ্গে কিন্তু শ্যামাপ্রসাদের উদ্যোগেই বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার
মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষাক্ষেত্রে এই যে অবদান, সেটা শুধু মূলত প্রশাসনিকই ছিল না, শ্যামাপ্রসাদ কিন্তু যথেষ্ট পণ্ডিত ছিলেন, বিশেষ করে সংস্কৃত, ইংরাজি এবং সেই সঙ্গে বাংলা একাধিক ভাষায় কিন্তু তার দক্ষতা ছিল যথেষ্টই। বহুমুখী মেধাই কিন্তু শ্যামাপ্রসাদকে পরবর্তী জীবনে অসামান্য রাষ্ট্রনায়ক হিসাবে পরিণত করেছিল। যদিও এবারে আমরা শুনবো শ্যামাপ্রসাদের জীবনের একটা নতুন অধ্যায়, নতুন গল্প। সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের রাজনীতির মধ্যে প্রবেশ, যেটা ছিল অনেকটাই আগুনে ঝাঁপ দেওয়ার মতো। জেনে শুনে স্বেচ্ছায় দেশের প্রয়োজনেই 1929 সালে কিন্তু তিনি ঝাঁপ দিয়েছিলেন রাজনীতিতে এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের থেকে বাংলার আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। ধীরে ধীরে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে মতভেদের কারণে কিন্তু কংগ্রেসকে ছেড়ে দিয়ে নিজের পথে আসেন। 1937 সালে বাংলায় ফজলুল হক সরকারের মন্ত্রী হিসাবে কিন্তু যোগদান করেছিলেন শ্যামাপ্রসাদ। 1942 সালে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে সাড়া না দেওয়া, সেটাকে নিয়ে কিন্তু মতভেদের সৃষ্টি হয় এবং সেই সঙ্গে আবারও তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের থেকে সরে এলেন। 1943 সাল, সেই সময়ে হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হয়েছিলেন শ্যামাপ্রসাদ এবং সেই সময় থেকেই কিন্তু রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু আরো স্পষ্ট হতে থাকলো শ্যামাপ্রসাদের মধ্যে। যদিও এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্বাধীনতার পরে ভারতের প্রথম মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন কিন্তু শিল্প এবং সরবরাহ মন্ত্রী। যদিও চিত্তরঞ্জন বর্তমানে আমাদের বাংলার যে চিত্তরঞ্জন শিল্পাঞ্চল, সেইটার উদ্যোগ, সেটাও কিন্তু শ্যামাপ্রসাদের হাতেই গঠিত হয়েছিল। যদিও পাকিস্তানের সঙ্গে নেহেরু লিয়াকত যে চুক্তি, সেই চুক্তিকে কেন্দ্র করে কিন্তু মতভেদ একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। শ্যামাপ্রসাদ মনে করতেন যে এই চুক্তি কিন্তু পাকিস্তানের নির্যাতিত হিন্দুদের প্রতি একটা বিশ্বাসঘাতকতা, যার ফলে 1950 সালের 6 এপ্রিল তারিখ শ্যামাপ্রসাদ কিন্তু সেই মন্ত্রিসভা থেকে সরে আসলেন। সেই সঙ্গে 1951 সাল, সেই সময়ে কিন্তু নতুন এক জয়যাত্রার সূচনা হয়েছিল শ্যামাপ্রসাদের। 1951 সালের 21 অক্টোবর, যেদিন কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গঠন করেছিলেন ভারতীয় জনসংঘ, যা আজকের বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। মূল উদ্দেশ্যই ছিল ভারতবর্ষকে মূলত উন্নতির শিখরে নিয়ে যাওয়া। বারংবারই যে কথাটা তিনি বলতেন সেটা হলো যে এক দেশ, এক বিধান, এক নিশান, যেটা কিন্তু বর্তমান বিজেপির মূল লক্ষ্য। ভারতকে একটি সত্যিকারের সংহত রাষ্ট্র হিসাবে গড়ে তোলাটাই কিন্তু শ্যামাপ্রসাদের প্রধান স্বপ্ন ছিল। জনসংঘের মধ্য দিয়েই কিন্তু তিনি দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন, যার বক্তৃতার মধ্যে থাকতো মাটির গন্ধ এবং সেই সঙ্গে জনতার ভাষা, সাধারণের স্বপ্ন। বারংবার যিনি বলতেন আত্মনির্ভর ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের সব কিছু আছে, ভারতবর্ষ মাথা বিকাতে পারে না, ভারতবর্ষের মধ্যে সব কিছু আছে। ভবিষ্যতে যে কল্পনাটা আইনস্টাইনের মাথায় এসেছিল, অর্থাৎ বিশেষ করে কণা নিয়ে যে চিন্তা ভাবনা যেটা আইনস্টাইনের মাথায় এসেছিল, সেটা কিন্তু বহু বছর আগেই কিন্তু ভারতবর্ষের ঋষি কণাদের মাথায় এসেছিল, যার ফলে ভারতবর্ষে কিন্তু মেধার অভাব নেই। লোকসভায় শ্যামাপ্রসাদের বক্তৃতা শুনতে সংসদ সদস্যরা কিন্তু ভিড় করতেন, এমনকি বিরোধী পক্ষের অনেকেও কিন্তু তার
যুক্তির তীক্ষ্ণতায় মুগ্ধ হয়ে যেতেন। সেই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু ছিলেন একজন দুর্দমনীয় বিরোধী নেতা, যার কথাই থাকতো দেশের প্রতি অপার ভালোবাসা এবং সেই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে একটা অগ্নি শপথ। বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীনতা সংগ্রামে যার অবদান কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরল। যদিও সবচেয়ে বিরলতম ঘটনা যেটা, সেটা হচ্ছে যে তিনি বিশ্বাস করতেন ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি হিন্দু স্বার্থ রক্ষা করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আজকেই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলার কলকাতা আজকে পাকিস্তানের ভেতরে চলে যেত, আর সেই সঙ্গে বাংলার শাসন সেইটা কিন্তু নিয়ন্ত্রিত হতো পাকিস্তানের থেকেই, যেখান থেকে বাঁচিয়েছিলেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার দুর্ভিক্ষ এবং সেই সঙ্গে শ্যামাপ্রসাদ কিন্তু সেই দুর্ভিক্ষে সাধারণ মানুষদের পাশে এসেই দাঁড়িয়েছিলেন। যদিও আমরা লক্ষ্য করব যে ভারত ভাগের অধ্যায় যেটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে অবস্থানটা শ্যামাপ্রসাদ নিয়েছিলেন সেটি হচ্ছে যে অখণ্ড ভারতের স্বপ্ন, এবং সেই সঙ্গে যখন দেখলেন যে অখণ্ড ভারতবর্ষ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেই সময়েই কিন্তু তিনি বললেন যে হিন্দুদের স্বার্থ রক্ষা করতেই হবে। সেইটাই কিন্তু শ্যামাপ্রসাদের দাবি ছিল, এবং যার মাধ্যমেই কিন্তু গড়ে উঠেছিল আমাদের বাংলা, অর্থাৎ বাংলা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল, যেটা কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে পারত। সেই কারণেই বলবো বিজেপি বিরোধী নয়, বিজেপি ভারত বিরোধী নয়, বিজেপি বাংলা বিরোধী নয়, বিজেপি বাঙালি বিরোধী নয়, বিজেপি বাঙালির অভ্যন্তর থেকেই গড়ে ওঠা একটি পার্টি। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে সকলকেই অনুরোধ করব যে প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।